বাংলার নবাব আলীবর্দী খাঁ। সরফরাজ খাঁর মৃত্যুর পর বাংলার মসনদ দখল করেন আলীবর্দী খাঁ 1740 খ্রিস্টাব্দে। এই আলীবর্দী খাঁ? আলীবর্দীর আসল নাম মির্জা মোহাম্মদ। তিনি ঔরঙ্গজেবের পুত্র আজম শাহের অধীনে প্রথম কাজ শুরু করেন। অল্প সময়ের মধ্যে তিনি বাংলার নবাব সুজাউদ্দিনের প্রিয়পাত্র পরিণত হন। সুজাউদ্দিন 1728 খ্রিস্টাব্দে এই মির্জা মোহাম্মদকে আলীবর্দী খাঁ উপাধি ভূষিত করেন। 1733 খ্রিস্টাব্দে আলীবর্দী বিহারের নায়েব নাজিম পদে উন্নীত হন। আলীবর্দীর মসনদ দখলটা একেবারেই প্রতিবাদহীন ছিল না। নিহত সরফরাজ খাঁর ঘনিষ্ঠ আত্মীয় রুস্তম জং, যিনি দ্বিতীয় মুর্শিদ কুলি খাঁ নামে পরিচিত ছিল, ইনি সুজাউদ্দিনের জামাতাও ছিলেন উড়িষ্যার নায়েব নাজিম। রুস্তম জং আলীবর্দী কর্তৃক অন্যায় হয়ে মসনদ দখলের প্রতিবাদ করেন এবং তাকে নবাব বলতে অস্বীকার করেন এবং বাংলার মসনদ দখলের উদ্দেশ্যে তিনি আলীবর্দীর বিরুদ্ধে সসৈন্য অগ্রসর হন। কিন্তু বালেশ্বরের সন্নিকটে ফলোয়ারি যুদ্ধ, যেটা সংগঠিত হয়েছিল 1741 খ্রিস্টাব্দে, তিনি আলীবর্দীর হাতে পরাজিত হয়ে দক্ষিণ ভারতে আশ্রয় নেন। এরপর আলীবর্দীর তার ভ্রাতুষ্পুত্র ও জামাতা সৌলত জংকে উড়িষ্যার নায়েব নাজিম পদে বসিয়ে মুর্শিদাবাদে প্রত্যাবর্তন করেন। কিন্তু তার জামাতা সৌলত জং ছিলেন অত্যাচারী প্রকৃতির। তার প্রশাসনে অতিষ্ঠ হয়ে উড়িষ্যাবাসী বিদ্রোহ ঘোষণা করে এবং রুস্তম জং দ্বিতীয় মুর্শিদ কুলির জামাতা মির্জা বাকরকে উড়িষ্যার পুনর্দখলের জন্য আহ্বান জানান। মির্জা বাকরের অনুগত জমিদারদের সাহায্যে উড়িষ্যা পুনর্দখল করে নেন। ফলে আলীবর্দী আবার বিশাল অশ্বারোহী বাহিনী নিয়ে উড়িষ্যা অভিযান করেন। মির্জা বাকর ও তার মারাঠা সহযোদ্ধাগণ রায়পুরের যুদ্ধ 1741 খ্রিস্টাব্দে আলীবর্দীর হাতে পরাজিত হয়ে পুনরায় দাক্ষিণাত্যে পালিয়ে যান। এরপরে আলীবর্দী তার বন্ধু শেখ মাসুমকে উড়িষ্যার নায়েব নাজিম নিযুক্ত করেন এবং তিনি বাংলাদেশে মারাঠা বর্গীদের আক্রমণ সামলাতে ব্যস্ত হয়ে পড়েন। আমরা সকলেই জানি বাংলায় মারাঠা আক্রমণের সময় বাংলার নবাব কে ছিলেন? বাংলার নবাব আলীবর্দী খান। আলীবর্দী খানের সামনে সবচেয়ে বড় সমস্যা ছিল এই মারাঠা আক্রমণ। তাকে বেশ বিব্রত করেছিল বারবার আক্রমণ। 1742 থেকে 1751 পর্যন্ত মারাঠাগণ অনেকবার বাংলাদেশে আক্রমণ করেছিলেন এবং সম্পদ লুণ্ঠন করেছিলেন। বাংলার ঐশ্বর্য সম্পদ ছিল মারাঠাদের কাছে খুব লোভনীয়। সমকালীন রাজনৈতিক অস্থিরতা এই মারাঠা আক্রমণের পক্ষে সহায়ক ছিল। মারাঠা রাষ্ট্রসংঘের প্রধান ছিলেন পেশোয়া, কিন্তু পেশোয়ার পদের জাতীয় আবেদন ছিল খুবই যৎসামান্য। উচ্চাকাঙ্ক্ষী ও ক্ষমতাবান মারাঠা সর্দারগণ তাই নিজেদের পেশোয়ার সমকক্ষ বলে মনে করতেন। পেশোয়া বালাজি বাজিরাও সম্পূর্ণ অযোগ্য না হলেও সর্দারদের এই স্বাধীনতা বা উচ্চাকাঙ্ক্ষাকে তিনি দমন করতে অক্ষমই ছিলেন। তাই রঘুজী ভোসলের মতো সর্দাররা অনেক সময় পেশোয়াদের মানতেন না। রঘুজীর ক্ষমতা বৃদ্ধিতেও পেশোয়া শঙ্কিত বিব্রত বোধ করেছিলেন। তাই রঘুজী বাংলাদেশ আক্রমণের সিদ্ধান্ত নিলে পেশোয়া তা মেনে নেন, কারণ পেশোয়াই চাইছিলেন রঘুজী পূর্ব ভারত ব্যস্ত থাকলে তার পক্ষে উত্তর ভারতে, মানে পেশোয়ার উত্তর ভারতে কর্তৃত্ব অক্ষুণ্ণ থাকবে। 1742 খ্রিস্টাব্দে মারাঠা বাহিনী বাংলা আক্রমণ করে দ্রুত গতিতে বর্ধমান পর্যন্ত এগিয়ে আসেন।
নবাব আলীবর্দী উড়িষ্যার রুস্তম জংয়ের বিদ্রোহ দমনে ব্যস্ত ছিলেন। মারাঠা বর্গী আক্রমণের সংবাদ পাওয়া মাত্র নবাব দ্রুত বর্ধমানের দিকে অগ্রসর হন, কিন্তু বর্ধমানে এসেই তিনি মারাঠা বাহিনী কর্তৃক অবরুদ্ধ হয়ে পড়েন। এদিকে রুস্তম জংয়ের নায়েব মীর হাবিব মারাঠা পক্ষে যোগ দিলে মারাঠাদের শক্তি বৃদ্ধি পায়। রঘুজি ভোসলের দক্ষ সেনাপতি নাম ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে একদল মারাঠা সৈন্য দ্রুত মুর্শিদাবাদ অভিমুখে অগ্রসর হন। অবশ্য আলীবর্দী কোনো ক্রমে অবরোধমুক্ত হয়ে রাজধানীতে উপস্থিত হন। মারাঠা বাহিনী পিছু হটে গিয়ে কাটোয়াতে তাদের শক্তি কেন্দ্রীভূত করে। ফলে ভাগীরথীর পশ্চিম তীরে রাজমহল থেকে মেদিনীপুর জলেশ্বর পর্যন্ত অঞ্চলে নবাবী শাসনের পরিবর্তে মারাঠাদের আধিপত্য স্থাপিত হয়। শেষরাও ওই অঞ্চলে মারাঠা প্রশাসক নিযুক্ত হন। স্থানীয় জমিদারগণ মারাঠাদের রাজস্ব দিতে বাধ্য হয়। নিজ রাজ্যে মারাঠাদের উপস্থিতি ও স্বৈরাচার অবসানের জন্য বাংলার নবাব আলীবর্দীর উদ্যোগের খামতি ছিল না। তিনি পুনরায় তার নতুন বাহিনী গঠন করেন মারাঠা আক্রমণকে দমন করার জন্য। মারাঠা দস্যু সেনাপতি ভাস্কর পণ্ডিত যখন কাটোয়াতে দুর্গাপূজায় ব্যস্ত ছিলেন, সেই সময় নবাব বাহিনী আকস্মিক মারাঠাদের উপর ঝাঁপিয়ে পড়ে। হতচকিত হয়ে পড়ে মারাঠা বাহিনী, কাটোয়া ছাড়তে বাধ্য হন। নবাব বাহিনী তাদের কটক পর্যন্ত তাড়া করেন। মারাঠাগণ চিল্কা হ্রদের অপর তীরে পালিয়ে যায়। অবশ্য পিছু হটার সময়ও মারাঠারা যথেষ্ট পরিমাণে তাদের যাত্রাপথের দুই ধারে নির্বিচার হত্যা ও লুটপাট চালায়। 1743 খ্রিস্টাব্দে মার্চ মাসে স্বয়ং মারাঠা সর্দার রঘুজি ভোসলে এবং ভাস্কর পণ্ডিত পুনরায় কাটোয়ায় উপস্থিত হন। তিনি মুঘল সম্রাটের পূর্ব প্রতিশ্রুতি মতো বাংলা, বিহার, উড়িষ্যার যৌথ দাবি করেন। এমত অবস্থায় মুঘল সম্রাট পেশোয়ারের হস্তক প্রার্থনা করেন। ঘটনাক্রমে রঘুজি ভোসলে ছিলেন পেশোয়া বালাজি বাজিরাওয়ের প্রতিপক্ষ। তাই মুঘল সম্রাটের অনুরোধের অজুহাতে পেশোয়া রঘুজির ডানা ছাড়তে প্রস্তুত হন এবং বিশাল বাহিনী সহ বিহারে উপস্থিত হন। রঘুজি সদল বলে বাংলা ছাড়তে বাধ্য হন। বহরমপুরের নিকটবর্তী চৌরিয়াগাছিতে নবাব পেশোয়ার সাথে সাক্ষাৎ করে তাকে যৌথ দিতে স্বীকৃত হয়েছিলেন এবং স্থির হয় আলীবর্দী রাজা শাহুকে নিয়মিত যৌথ দিবেন। কে এই রাজা শাহু? রাজা শাহু হচ্ছে পঞ্চম ছত্রপতি এবং পেশোয়াকে বর্তমান অভিযানের খরচ বাবদ 22 লক্ষ টাকা দেবেন। বিনিময়ে পেশোয়ার ভবিষ্যতে মারাঠা আক্রমণের সম্ভাবনা থেকে বাংলাকে রক্ষা করবেন বলে প্রতিশ্রুতি দেন। এই সময়ে বাংলাকে বর্গী আক্রমণ থেকে রক্ষা করার জন্য খনন করা হয়েছিল বৃত্তাকার পরিখা বা মারাঠা ডিস। কিন্তু পেশোয়া ও নবাবের এই চুক্তির আয়ুষ্কাল ছিল খুবই সংক্ষিপ্ত। 1743 খ্রিস্টাব্দে জুন থেকে 1744 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র 9 মাস বাংলা বর্গী আক্রমণ থেকে মুক্ত ছিল। ইতিমধ্যে রাজা শাহুর মধ্যস্থতায় পেশোয়া এবং মারাঠা সর্দার রঘুজির অন্তর্বিরোধ মিটে যায়। বাংলাদেশের যৌথ ভোগের অধিকার উভয়ের মধ্যে এলাকা ভিত্তিক নির্দিষ্ট করে দেওয়া হয়। ফলে 1744 খ্রিস্টাব্দে মার্চ মাসে উভয়ই আবার বাংলা আক্রমণ করে। নবাবের আলীবর্দীর সামনে সমূহ বিপদ। পেশোয়ার এই বিশ্বাসঘাতকতার প্রত্যুত্তরে আলীবর্দীও ছলনার আশ্রয় নেন। তিনি তার বিশ্বস্ত আফগান সেনাপতি গুলাম মুস্তাফা খাঁর পরামর্শে নিষ্ঠুর মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিতকে হত্যা ষড়যন্ত্র করেন। আপোষ আলোচনার জন্য রঘুজি ভোসলে সেনাপতি ভাস্করকে আমন্ত্রণ জানিয়ে আলীবর্দী তাকে হত্যা করেন। সেনাপতির হঠাৎ মৃত্যুতে হতাশ হয়ে পড়ে মারাঠাগণ বাংলা থেকে প্রত্যাবর্তন করে। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে পরের বছরই 1745 খ্রিস্টাব্দে রঘুজি ভোসলে পুনরায় বাংলা আক্রমণ করেন। এদিকে মতভেদের দরুন আলীবর্দী নির্ভরযোগ্য আফগান সেনাপতি মুস্তাফা খাঁ আলীবর্দীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। আলীবর্দী এর ফলে দক্ষতার সাথে মারাঠা আক্রমণকারী ও আফগানদের বিদ্রোহ দমন করেন, কিন্তু ভবিষ্যতে মারাঠা আক্রমণ
ও আফগান বিদ্রোহের সম্ভাবনা থেকে যায়। বয়সের ভারেও নবাব বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত দাপিয়ে বেড়ার ক্ষমতা হারাতে থাকেন। তাই স্থায়ী শান্তির জন্য তিনি মারাঠাদের সঙ্গে কিছু চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মূল বক্তব্য, নবাবের কর্মচারী হিসাবে মীর হাবিব উড়িষ্যা শাসন করবে এবং এখানকার উদ্বুদ্ধ রাজস্ব পাবেন মারাঠা সর্দার রঘুজি ভোসলে। রঘুজি বাংলা থেকে চৌথ হিসাবে বার্ষিক 12 লক্ষ টাকা পাবেন। সুবর্ণরেখা নদী উভয়ের সীমারেখা নির্ধারিত হয়, ফলে মেদিনীপুরের দক্ষিণ ভাগ বাংলার সাথে যুক্ত হয়। মারাঠাগণ বিনিময়ে বাংলাদেশ আক্রমণ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটাই হচ্ছে গিয়ে নবাব আলীবর্দী খানের সময়কালে মারাঠাদের সঙ্গে নবাবের সমঝোতা। নবাব আলীবর্দী খাঁ তার কৃতিত্ব প্রশাসক হিসাবে ছিল যথেষ্ট পরিচয় দিয়েছিলেন। তার সমস্যাগুলো ছিল বহুমুখী। প্রথমত মসনদ গ্রহণ নিয়ে, দ্বিতীয়ত মারাঠা এবং তার সঙ্গে সঙ্গে ইউরোপীয় শক্তিবর্গ। কিন্তু আলীবর্দী ধীরস্থিরভাবে বিচক্ষণ তার সাথে অদ্ভুত সমস্যাগুলির সমাধানের চেষ্টা করেন। মারাঠাদের হাতে উড়িষ্যা তুলে দেওয়ার মধ্যেও কিছুটা পরাজয়ের গ্লানি থাকলেও নীতি ও বিবেক বর্জিত মারাঠা বর্গীয় নির্বিচার শোষণ ও হত্যাকাণ্ড থেকে দেশবাসীকে রক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। ইউরোপীয় বণিকদের উপযোগিতা আলীবর্দী যথেষ্টই উপলব্ধি করেন, তাই তাদের বাণিজ্যে উৎসাহ দিতে তিনি দ্বিধা করেননি। কিন্তু তাই বলে কখনোই তিনি নবাবের সার্বভৌম ক্ষমতা কর্তৃত্বকে স্লান করেননি। ধন্যবাদ।